দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনা সহ তার নেতা মন্ত্রীদের বিচার চলছে, তখন সেখান থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে। আমরা জানি কয়েকদিন আগেই সেখানে চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে নতুন সরকার। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন যিনি এসেছেন এসেই বলেছিলেন যে এমনকি মামলার রায় ঘোষণা হওয়া যে মামলাগুলো, সেই মামলাগুলোর নথি পর্যন্ত তিনি যাচাই বাছাই করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক ছিল কিনা। অর্থাৎ তাজুলের প্রসিকিউশন টিম সব কিছু ঠিকঠাক করেছিল নাকি তার টিমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকার ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সেগুলোর মাধ্যমে রায় কিংবা কাগজপত্র টেম্পারিংয়ের কোনো ঘটনা ঘটেছিল। এবার চাঞ্চল্যকর তথ্যটা যেটা এসেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিজেই একটি মামলার রায় স্থগিত করার আবেদন করতে যাচ্ছেন এবং সেটা আজকেই ঘটবে। কেন হঠাৎ করে মামলার রায় স্থগিত করাতে চাইলেন বর্তমান চিফ প্রসিকিউটর, সেটা একটা চাঞ্চল্যকর ব্যাপার হয়েই দাঁড়াবে হয়তো। তার মানে এই মামলার ব্যাপারে সামথিং রং, কোনো খারাপ ইনফরমেশন কিংবা কোনো ব্যাপক গড়মিলের কোনো ইনফরমেশন তার কাছে এসেছে। চলুন একটু জেনে দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি কাণ্ড কারখানা করে গিয়েছিলেন যে নতুন চিফ প্রসিকিউটরকে এখন মামলার রায় স্থগিত করার আবেদন করতে হচ্ছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম গণ অভ্যুত্থানের একটি মামলা, রামপুরার একটি মামলা, সেই মামলার রায় স্থগিত করার আবেদন জানাচ্ছেন নতুন চিফ প্রসিকিউটর এবং সেই খবরটা রীতিমতো চাঞ্চল্যকর খবর। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারা দুটো ছবি দিয়ে এই শিরোনামটা করেছে। গণ অভ্যুত্থানে রামপুরাই হত্যাকাণ্ডের রায় স্থগিতের আবেদন করবেন চিফ প্রসিকিউটর। সেখানে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় 2 হত্যাকাণ্ড ও অন্য আরও 2 জনকে গুলি করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় স্থগিতের আবেদন করবেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রসিকিউশন ও ডিফেন্স উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার অর্থাৎ আজকে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছিল। যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, প্রসিকিউশন রায় স্থগিতের আবেদন করবে। আমরা মনে করি কিছু ঘাটতি রয়ে গেছে। কি ভয়াবহ ব্যাপার! এত বড় একটা মামলা এবং মামলায় নিশ্চিতই বোঝা যাচ্ছে যে মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে যেতে পারে। সেখানে অনেক অসঙ্গতি তিনি দেখতে পেয়েছেন। সদ্য নিযুক্ত এই চিফ প্রসিকিউটর অর্থাৎ তাজুল ইসলাম, যিনি আগের দায়িত্বে ছিলেন, তিনি যা ইচ্ছা তাই করে গেছেন নিজের মতো করে এবং মামলা বাণিজ্য করে তিনি যে হাজার কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটিয়েছেন সেই অভিযোগও অনেকে করছেন, গণমাধ্যমে এসেছে। বলেছেন যে সেগুলো ঠিক করার সুযোগ আমাদের আছে, অর্থাৎ যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আগে ঠিক করবেন, তারপরে তিনি আদালতে আবেদন করবেন যে এবার আপনি রায় ঘোষণা করেন। তার মানে নিশ্চিত করেই যে আবারও এটার শুনানি হতে পারে। এই মামলায় তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন তৎকালীন ডিএমপি খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান, তৎকালীন উপপরিদর্শক তরিকুল ইসলাম ভুইয়া, তৎকালীন রামপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল হেফাজতে রয়েছেন, বাকি 4 জন পলাতক। প্রসিকিউশনের তথ্য মতে 2024 সালের 19 জুলাই রামপুরায় পুলিশ অভিযানে 6 বছর বয়সী মুসা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই গুলি শিশুটির শরীর ভেদ করে তার দাদি মায়া বেগমকে আঘাত করে, যিনি পরে মারা যান। একই ঘটনায় আরেক ভুক্তভোগী মোহাম্মদ নাদিমও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই দিনের আরেকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় 18 বছর বয়সী আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনের কিনারায় ঝুলে থাকার সময় 2 পুলিশ সদস্য কাছ থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করছেন। গত বছরের 7 আগস্ট প্রসিকিউশন 5 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। 17 সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে 3টি অভিযোগের চার্জ গঠন করে। এখন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি মনে করছেন যে এখানে অনেক অসঙ্গতি রয়ে গেছে। সেই অসঙ্গতি
কি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইচ্ছাকৃতভাবে মেটিকুলাস ডিজাইনে তৈরি করেছিলেন, নাকি এমনি এমনিই ঘটেছিল? নিশ্চয় এই তথ্যও গণমাধ্যমে কোনো না কোনো সময় বেরিয়ে আসবেই। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 1.5 বছর তাজুল ইসলাম বসে রাজত্ব করে কি কি কাজ করে গেছেন আদতে? এই কথা বলতে তার দ্বিধা নেই যে মাঠে যেহেতু আওয়ামী লীগ নাই, এই জন্য নাই দেশে বুটকালাই সন্দেশ, দুর্দান্ত প্রতাপের সাথে আছে এনসিপি। মানে যাই আছে টিপ টিপ করে যা জ্বলছে, এটা হচ্ছে আওয়ামী লীগ বিহীন এই সমাজে, এই দেশে। ধরেন আজকে যদি আওয়ামী লীগ থাকতো, বা আওয়ামী লীগ যদি হঠাৎ করে চলে আসে, তো সাড়ে সর্বনাশ। আওয়ামী লীগ আসলে পরে কি হবে? মানে তারা কি এমন সমশক্তি এনসিপি? 1 বছরে ইউনূস কি তাকে এই জায়গায় বানায় যেতে গেছে? বা বাংলাদেশের এমন বিপুল সংখ্যক জনশক্তি, তরুণ সমর্থন যে এনসিপি আওয়ামী লীগের সাথে টক্কর দিবে? বা এনসিপি আওয়ামী লীগ আসলে পরে এনসিপিকে প্রণাম করে সালাম করে, বা বিএনপির কাছে যেরকম একটুখানি তাদের ধন্যবাদ দেওয়ার ব্যাপার আছে, বিএনপি ক্ষমতায়, বিএনপির দিকে একটু তাকিয়ে থাকতে হয় যে এই নিষেধাজ্ঞা যেটি আছে সে নিষেধাজ্ঞা তুলবে কি তুলবে না, এনসিপির দিকে কি এরকম কোনো সমীহ করার ব্যাপার আছে? মনে হয়। আর নাহলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এত বড় কথা কিভাবে বলেন? বলছে যেই জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় তারা থাকবে, নয়তো এনসিপি থাকবে। আমি বিস্তারিত যাব। আচ্ছা বলেন তো দেখি, একটা জেলা, বাংলাদেশের যে কোনো একটা জেলা, কোনো একটা জেলা, এই জেলায় আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের সংখ্যা, পরিমাপ, সমর্থক, কর্মী যে পরিমাণ থাকবে, সেই জায়গায় এনসিপির সংখ্যাটা, পরিমাপটা কিরকম হবে? মানে তুলনাটা কিভাবে করছে? মানে আমার তো ধারণা যে আওয়ামী লীগ আসবে মানে হচ্ছে এনসিপি উধাও হয়ে যাবে, মানে পুরো উধাও। বাংলাদেশে কোন একটা জেলা কি এমন আছে যেখানে এনসিপি প্রতিরোধ করার চেষ্টা করবে আওয়ামী লীগকে? মানে চেষ্টা করার মতন কোনো সক্ষমতা আছে? হ্যাঁ আছে। আছে হলো সেটা, যদি সরকারের সমর্থন থাকে, পুলিশ শেল্টার দেয় এবং জামাত কর্মী সমর্থক দেয়, মানে লোকবল যদি জামাত দেয়, তাহলে এনসিপির ব্যানারে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন থাকবে, তাও আবার পুলিশের শেল্টার লাগবে, সরকারের সমর্থন লাগবে, তাহলে হয়তো কোথাও কোথাও আওয়ামী লীগকে প্রতিরোধের চেষ্টা করতে পারে। আর যদি পুলিশের সমর্থন না থাকে, সরকারের সমর্থন না থাকে, তাহলে কি জামাত, ইসলামী ছাত্র শিবির, এনসিপি মিলেও আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারে? বা আওয়ামী লীগ প্রতিরোধে একটা ডাক দিলে আম জনতা 5 আগস্টে যেভাবে এসেছিল, সেভাবে কি বাংলাদেশের সিঙ্গেল মানুষ খুঁজে পাওয়া যাবে যে আওয়ামী লীগ প্রতিরোধ করতে আসবে? তাহলে নাহিদ ইসলামের এত সুন্দর বক্তৃতা কোত্থেকে আসে? এনসিপি ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। থাকা বোধহয় লাগবেও না, কারণ আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে তো এনসিপি উধাও। তিনি বলেন, যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জেলায় হয় আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে। আমরা নানাভাবে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টদের আন্দোলন, আস্ফালন চট্টগ্রামে কমে নেই। আচ্ছা, তিনি চট্টগ্রামের পাঁচলায় সে এক প্রোগ্রামে 2 মার্চ বলছিলেন, অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, কোন অঞ্চলে যদি এনসিপির 10 জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম কিংবা অফিস খোলার সুযোগ কোনোভাবেই যাতে না পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠিত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। তাদেরকে বাংলাদেশের জনগণ সব দায়িত্ব দিয়েছে, মপ করে লুটপাট করার, দুর্নীতি করার, ইউনূসরে দিয়ে যত আকাম কুকাম করার সব দায়িত্ব জুলাই আগস্টের মধ্যে দিয়ে, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে এনসিপির উপরে তথা সমন্বয়কদের উপরে দিয়ে দিয়েছে। দেশটাকে এমন মবের রাজ্য বানানোর পরে এখন তো দীপ দীপ করে চলছে এই এনসিপি। সেই দিন দেখতে পাবো নিশ্চয়ই আমরা, আওয়ামী লীগ যখন আসবে তখন নাহিদ ইসলামের এই আস্ফালন একটা অসম প্রতিযোগিতার কথা এবং অনিয়ম, অগণতান্ত্রিক একটি ইচ্ছা, একটি বড় জনগোষ্ঠীকে বাধা রাখার ইচ্ছা কতটুকু বাস্তবায়ন হয়।